আমি মনে করি ওগুলোতে বিষ মিশিয়ে দিচ্ছে। কারণ যে পরিমাণ কারাগারে যে পরিমাণ হত্যা হচ্ছে, কারাগারে যে পরিমাণ মারা যাচ্ছে এবং বিশেষ করে অসুস্থ মানুষ একটু জায়গা গেলে তারা তো মানে লাশ হয়ে ফিরে আসতেছে। যারা সুস্থ মানুষ যারা জামিনে বের হয়ে আসতেছে তাদের শারীরিকভাবে সমস্যা হচ্ছে। আমিও যে ৩.৫ মাস জেলে ছিলাম। আমি যখনকার বের হইলাম, বের হওয়ার পরে আমি দেখলাম যে আমার বিশেষ করে ব্লাডে, আমার কিডনিতে সিস হয়েছে, আমার লিভারে সিস হয়েছে। এই সমস্যাগুলোতে ভুগতেছি। অতএব আমি এক কথা বলবো, সাংবাদিকরা আসলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো নেই এবং তাদের পরিবারগুলো মানবতার জীবনযাপন করছে। যাদের চাকরি নাই তাদের পরিবারগুলো দিন ভালো কাটতেছে না, তাদের সংসার চালাতে পারতেছে না। আচ্ছা, শেখ জামাল সঙ্গে থাকুন, আবার আসবো আপনার কাছে। এবার যেতে চাই আমি দস্তগীর জাহাঙ্গীর, আপনি তো সাংবাদিকতা নিজে করেন, স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকতা করেন, পাশাপাশি দেশের প্রতিদিনের প্রতি খবরের আপনি আপডেট রাখেন, সবকিছু জানেন, আপনি গবেষণা করেন, কথা বলেন, লেখেন, সামগ্রিকভাবে আপনি কাজ করেন। আপনার পর্যবেক্ষণ কি বলছে, কতটা মুক্তি পেল এই অন্ততপক্ষে 2 বছরে? কারণ আমি 2 বছরকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে 5ই আগস্ট একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল। তার মধ্যে অন্যতম একটি বয়ান ছিল যে গণমাধ্যম একদম ধ্বংস করে ফেলেছিল, গণমাধ্যমে কোনো স্বাধীনতা নেই, সাংবাদিকদের উপরে নিপীড়ন হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই 5ই আগস্ট 24-এর পরে থেকে তো সবাই মুক্তি পাওয়ার কথা, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, গতকাল কেউ প্রধানমন্ত্রী বলেছেন। সাংবাদিকরা কতটা মুক্তি পেল? আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। তুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে বিশ্ব গণমাধ্যম দিবস তথা ফ্রি গণমাধ্যমের কথা বলা হচ্ছে, যে দিবসটা আমরা পালন করি, সেই দিনে একজন কারা নির্যাতিত, প্রায় ৩.৫ মাস বা ৪ মাসে যিনি কারা নির্যাতিত হয়েছেন সাংবাদিক হিসাবে, শেখ জামালকে আমার সহ আলোচক হিসাবে এখানে উপস্থিত করার জন্য। কারণ এটা আমাদের সলিডারিটি। এই সলিডারিটিটা প্রকাশ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদেরকে যারা মনে করে যে সাংবাদিকতা মানেই হলো ক্রাইম, তাদের জয় ঘটে। যেমন সাংবাদিকতা, কথা বলা, এসবগুলোকে বিশ্ব গণমাধ্যমের শক্তিশালী দেশগুলো, পশ্চিমা গণমাধ্যমগুলো সবসময় খুব শক্তিশালী ভাবে এটা বলেন যে সাংবাদিকতা একটা ক্রাইম নয়, মানে জার্নালিজম ইজ নট এ ক্রাইম। অতএব একজন জার্নালিস্টকে আরেকটি বিষয় আমি সবসময় বলি, সাংবাদিকতায় যারা বলতে চান যে আমি কেউ নিরপেক্ষ সাংবাদিক, এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বা এটা নিজের প্রতি নিচে অন্যায় করা। কারণ সাংবাদিকরা থাকবে সত্যের পক্ষে, তাহলে তো আমি নিরপেক্ষ হতে পারছি না। আমার বাস্তবতা হলো একটা পক্ষ নিতে হবে, সেই পক্ষটা কি সত্যের পক্ষে, আমি যে সত্যটা জানবো সেই সত্যটা প্রকাশ করব। এখন গত আমাদের অসাংবিধানিক সরকার দেশকে যেভাবে দখল করে প্রথমেই আক্রমণ চালালেন কোথায়? একটি বক্তব্যের মাধ্যমে বললেন তিনি এসে যে সমালোচনা করুন, আপনারা মুক্ত, আপনারা আমার বিরুদ্ধে সমালোচনা করুন। এটা কিন্তু একটি দারুণ সিগন্যাল যে তোমরা কথা বললেই কিন্তু জিহ্বা কেটে দেওয়া হবে। তারই একজন সেই নির্যাতনের যে শিকার, 4 মাস জীবন থেকে যে কেড়ে নিল, সেই একজন শেখ জামালকে আজকের এই প্রেস ফ্রিডম দিনে আপনি উপস্থিত করার জন্য আমি ওনাকে আসলে স্যালুট জানাতে চাই যে উনি ভেঙে পড়েননি। ওনার কাছ থেকে আমরা শুনলাম, যারা আমাদেরকে শুনছেন কথাটা, আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি তে ওয়ার্ম জায়গায় বসে, সেই জায়গায় বসে বলছি, এরকম নয়। আজকে আপনাদের সামনে তৌফিক মারুফ জার্নালে যাকে উপস্থিত করা হলো, আপনারা তার কাছ থেকে মুখ থেকেই শুনলেন যে উনি যে বাংলাদেশের কারা নির্যাতনের পর ওনার কি কি শারীরিক সমস্যা দেখা দিল, সিস্ট হবে কেন, এই 3 মাস 4 মাসে থাকলে না হয়, আমি বলি সেটাও ওয়েস্টে সম্ভব নয়, না হয় চর্মরোগ হবে, না হয় যেখানে পরিবেশ ভালো না, কিন্তু খাবারে বিষ প্রয়োগ যদি না করা হয়, খাবারের সাথে যদি স্বাস্থ্যের অবনতি না করার কোনো এলিমেন্ট যুক্ত না করা হয়, তাহলে এই 3 মাসে তো এরকম এফেক্ট করার কারণ নেই। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ব্যক্তি যে ক্ষমতা দখল করে প্রতি বললেন যে আসুন সমালোচনা করুন, মুক্ত সমালোচনা করুন, এটা কিন্তু অনেকটা হীরক রাজার দেশের মতন, যে যত বেশি জানে
তত কম মানে। এই বিষয়টার উপর সে যেহেতু নিজে তথাকথিত ৩টি শূন্য নিয়ে আমরা আমরা যারা বেসিক অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি সেখানে জানি 0+0+0 যতই করেন এটা শূন্যই থাকবে। ওনার যে মৌলিক যে ব্যবসা, যেটা বাংলাদেশের প্রত্যেকটি সরকারকে উনি চিট করেছেন, সেই সরকার সেই ইউনূস আমলে সবচেয়ে বেশি, আসলে বিষয়টা সবচেয়ে বেশি বলি এই জন্যে কারণ এটা আমার গায়ে, এটা আমার বন্ধুর, এটা আমার কলিগের উপর, যেমন শেখ জামালের উপর। অতএব আমি যেটা ফিল করছি, সরাসরি ফিল করছি, আমি সহ বাংলাদেশের সত্য সংবাদ পরিবেশনের কারণে যে তথ্যটা আমাদের শেখ জামাল তুলে ধরলেন যে ইতিমধ্যে 47 জন গ্রেফতার হয়েছেন, যাদের নাম আমরা আসলে জানি, কিন্তু এরকম অনেক জায়গায় গ্রেফতার আছে যে তথ্যগুলো আসলে বাংলাদেশে কেউ প্রকাশ করছে না। কারণ মৌলিক সাংবাদিকতা কারা করেন? আমরা যারা ওয়াশিংটন ডিসি বসে সাংবাদিকতা করি বা ঢাকায় বসে বিশাল অট্টালিকায় বসে সাংবাদিকতা করি, তার চেয়ে মৌলিক কাজটি করেন কিন্তু তৃণমূলে, যাকে আমরা জানিও না, সে সংবাদটা পাঠাচ্ছেন, আমরা সেটা ভেরিফাই করি আমাদের বিভিন্ন জায়গায়, সে কিন্তু আসল সংবাদ কর্মী হিসাবে কাজ করছেন মাঠে ঘাটে। তাদের অনেককে হত্যা করা হয়েছে, ত্রুটি চেপে ধরা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের গত 18 মাসে আমাদের কোন জায়গা থেকে যখনই কোনো সংবাদ কেউ আমাকে পাঠাতেন, তারা দয়া করে বলতেন, দস্তগীর ভাই আপনাকে দিচ্ছি, আপনি যাতে প্রচার করেন, কিন্তু কোনো ক্রমেই যাতে আমার কোনো স্ক্রিনশট সেখানে ব্যবহার না করেন। এখন ব্যবস্থাটা তাহলে বুঝেন। আমাদের জামাল ভাই আরো একটি তথ্য সেখানে তুলে ধরেছেন। উনি বলেছেন, আমি নাম্বারটা ভুল বললে উনি শুদ্ধ আবার ঠিক ওনার কথা গিয়ে ঠিক করে দেবেন, 6 জন বা 7 জনকে সাংবাদিক হত্যা করা হয়েছে। এটা শুধু আমরা জানি, কিন্তু অজানা সাংবাদিক 13 জন অজানা সাংবাদিক কতগুলোকে হত্যা করে গুম করা হয়েছে, লাশ টুকরো টুকরো করে নদীর জলে নয়, এমনকি অনেক প্রাণীকে দিয়ে রাতের বেলা তাদের ভক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা ছিল 18 মাসের বাংলাদেশ আমাদের ইউনূস সরকারের। যে আরো একটি দীর্ঘ লিস্টের কথা উনি বলেছেন, যাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সাংবাদিক হিসাবে প্রবেশাধিকারটা বাতিল করা হয়েছে। আপনারা জানেন একটা দীর্ঘ লম্বা, মনে 1400 বা তার চেয়ে বেশি এই সংবাদটা, এইটাও আমার কাছে কেউ হয়তো ভেরিফাই করবেন, যে বাংলাদেশের সরকারি গণমাধ্যম মানে টিভি স্টেশন, রেডিও স্টেশন সহ অনেকের চাকরি চ্যুত করা হয়েছে। তার অবশ্য আবার 1200 বেশি ঝুলন্ত অবস্থায়। অতএব এই যে সার্বিক 1200-এর বেশি, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমরা এখন চলে আসি একজনের নাম নিয়ে, নজরুল ইসলাম মিঠু। তিনি ওকাব নামক একটি সংস্থার সভাপতি, যদি আমি ভুল না করি। ওনাকে বিদেশ যেতে বাধা দিবেন, সেটা হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি যেই সব সংস্থা, নিউজ এজেন্সি বা সংবাদপত্রে বাংলাদেশে যারা প্রতিনিধি কাজ করেন তাদের অর্গানাইজেশন এটা। আচ্ছা, সেই অর্গানাইজেশনের একজন প্রধান ব্যক্তি ওনার বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে বাংলাদেশটা আসলে যেই অবস্থায় শেখ হাসিনার কাছ থেকে যে সরকার, তথাকথিত সরকার গ্রহণ করলেন, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের কাছে শুধু একই জিনিস, কিন্তু বোতলটা পরিবর্তন নতুন করে। কারণ দেখুন, 47 জন সাংবাদিকের মাঝে আমরা কয়েকজনের নাম প্রায়শই বলি, অনেকের নাম বলি না, এই লিস্ট অনেক লম্বা হয়ে যায়। মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শ্যামল দত্ত সহ সিনিয়র এই সাংবাদিকদেরকে এত দীর্ঘ সময় ওনারা হত্যা মামলা ওনাদের বিরুদ্ধে, আমরা তখন জানি যে এটা ডক্টর ইউনূস করেছেন। ডক্টর ইউনূসের অধীনে যে সরকার, সেই সরকারের আমরা নজরুলের কথা বলি, আইনমন্ত্রী ছিলেন। এইসবগুলো বলে এখন তাহলে আমাদের বর্তমান তথাকথিত নির্বাচনে, দুইবার বললাম এই জন্য, তথাকথিত সরকার, তথাকথিত নির্বাচনে নির্বাচিত যে সরকার, সেই সরকারের ভয় কেন ওদেরকে আমি বলি কোর্টে আনেন, বিচার করেন। এর 18 মাসে তো আপনারা তো 3 মাসে শেখ হাসিনা, যিনি বর্তমান সময়ের বা বিশ্বের বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন, আই রিপিট ইট, সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে তো আপনারা 3 মাসে ফাঁসির আদেশ দিয়ে দিলেন। আপনি চিন্তা করে দেখুন যে
আমাদের ফ্লোরিডায় দুঃখজনকভাবে, এটা আপনারা সকলেই জানেন, যে বাংলাদেশের দুইজন একজন ছাত্র একজন ছাত্রী যারা পিএইচডি করছিলেন, তাদেরকে তাদের রুমমেট হত্যা করেছে, এবং এটা খুব নৃশংস হত্যা। এই নৃশংস হত্যার কিন্তু এখনো পর্যন্ত তাদের সমস্ত প্রমাণ তাদের হাতে আছে, সরাসরি প্রমাণ, বাড়ি, মানে যেটাকে বলে আকট্য প্রমাণ। সেই প্রমাণের পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে রেখেছে, ফাইনাল রিপোর্টও এখনো করেনি, কারণ যাতে কোনো ধরনের ভুল না হয়। আর বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে আপনারা ফাঁসি দিয়ে দিলেন, তাহলে আমাদের যে 47 জন সহকর্মী, সিনিয়র সাংবাদিক, মালিক, তার সংবাদকর্মী মালিক হিসেবে বলছি, তাদেরকে বিনা বিচারে আটকে রাখলেন। ইউনুসকাল গেল, কিন্তু আমরা ইউনুসকালের কথা ভুলে যাচ্ছি না, সেটা থাকবে, এটা আনবো। কিন্তু বর্তমান যে সরকার, সে সরকার কি স্বাধীন সরকার? সে সরকার কি গণমাধ্যমকে শ্রদ্ধা করছেন? সে সরকার, গত সরকারের যিনি এখন প্রধান, আমি দেখতে পাচ্ছি যে আমি যখন অনেকের গায়ে অনেক বিষয় মানায় না, আমি যে এটা আমি দেখি, আমি দেখতে পাচ্ছি যে তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে কেউ বলতে চাচ্ছেন না। এখনো বলে তারেক রহমান, তারেক জিয়া, কিন্তু এখনো বলেন না মাননীয় প্রধানমন্ত্রী। একদম সাধারণ মানুষ, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে সাংবাদিকরাও বলেন না। অতএব উনি এটা ধারণ করতে পারছেন না। এটা কিন্তু কাজটি কিন্তু ওনাদেরই সমস্যা। সমস্যাটা হলো 209 জন সদস্য নিয়ে তথাকথিত নির্বাচনে ওনারা সেই রেসপেক্টটাই কি জনগণ থেকে পাননি, সেই অথরিটি কি পাননি? তাহলে সেটা পাননি বলে তাহলে তাদেরকে কি ডক্টর ইউনুস তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তাদের কাছে হস্তান্তর করে দিয়ে গেলেন? সেই কারণেই কি 47 জন সাংবাদিককে এত ভয় আপনাদের? তাদেরকে মুক্ত তো দূরের কথা, তাদেরকে কোর্টে এনে তাদের এই বেইলের তাদের ব্যবস্থা করতে হবে না, তারা তো ব্যক্তিগত তাদের পরিবারই ব্যবস্থা করবে, কিন্তু আপনারা এটা বন্ধ করে রেখেছেন। অতএব এই যে কথাগুলো, নজরুল ইসলাম মিঠুকে বাইরে না যেতে দেওয়া, আরেকজন সাংবাদিকের কথা আপনার কাছে তুলে ধরি। উনার সম্পূর্ণ নামটা বোধহয় আমি জানি না, মহিউদ্দিন। উনি এখন ইংল্যান্ডে থাকেন। হ্যাঁ, মহিউদ্দিন সরকার ঢাকা পোস্টের সম্পাদক ছিল, পরে আরো বেশ কিছু গণমাধ্যমে এসে কাজ করেছে। তার আফসোসমূলক কথাগুলো দেখেন, সে কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, যদিও তার কলিগ বলেন, তার বন্ধু বলেন, এই শফিকের কথা বলছি, তাদের সাথে তার যোগাযোগ ছিল এবং কঠিন যোগাযোগ ছিল। যে কোনো উপায়ে, যেহেতু তাকে বিভিন্ন হত্যা মামলায় এই শ্যামল দত্তদের মতন জেলখানায় রাখা হবে বলে উনি মনে মনে ভাবছিলেন, যে কোনো উপায়েই সরকারের বিভিন্ন সংস্থান, মানে ইউনুস সরকারের অথবা আমি মনে করি শফিকেরই সহযোগিতায় মহিউদ্দিন সরকার ব্রিটেনে আশ্রয় নিয়েছেন। কিন্তু উনি ওইখানে গিয়ে বলছেন কি অবস্থা। আমি কিন্তু ওনাকে বলছি না উনি নির্যাতিত, উনি নির্যাতনের শিকার হবার সম্ভাবনায় উনি দেশ থেকে বাধ্য হলেন, এবং বর্তমানে এখনো পর্যন্ত উনি বাংলাদেশে ফিরে যাওয়ার সাহস দেখাচ্ছেন না। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের মুক্ত গণমাধ্যম দিবসের মৌলিক যে কথাটা বাংলাদেশ নিয়ে 18 মাসের বা 2 বছরের কথা বলছেন, সেখানে বিশ্বের একটি পশ্চিমা দেশ, যেটাকে আমরা গণতন্ত্রের চর্চার অনেকটাই কেন্দ্র বলতে পারি, প্যারিস থেকে রিপোর্ট অনুসারে বাংলাদেশে গণমাধ্যমের, মুক্ত গণমাধ্যম শীর্ষক যে ওনারা তথ্য প্রকাশ করেছেন, সেখানে বাংলাদেশের স্থান হলো 152তম। তো 152 হলে গত বছরও আমি শুনেছিলাম এটা বোধহয় 49 বা 50 বা 53 সামহার ওইখানে ছিল। তারা 3 ধাপ বোধহয় পিছিয়ে গেছে। কত? 49। তাহলে কি হলো? ডক্টর ইউনুসের আমলে আমাদের আমরা মুক্ত গণমাধ্যমের কথা ভুলে যাই। আমরা গণমাধ্যম যে কথা বলতে পারবে, কথা বললে তার জেল হবে না, খুন হবে না, খুনের মামলার আসামি হবে না, সেটার তো সাক্ষ্য প্রমাণ আমাদের শেখ জামাল এখানে। অতএব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একদমই ভালো নেই, এবং আজকে যারা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম তারা বিভিন্ন টক শো, আলোচনা, অমুক তমুক বিশ্ব গণমাধ্যমের কথা বলেছেন, আমি অন্তত পক্ষে শুনিনি তাদের কারো মুখ থেকে বলার জন্য। বর্তমান যে তথ্য মন্ত্রী স্বপন সাহেব, উনি তো এক সময় জাঁদরেল কি বামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন হত্যাকর্তা ছিলেন, এবং ওনাকে অনেকেই মনে জি জি জি
জি আমিও জানি, কিন্তু আমি ওইভাবে বলছি, থ্যাংক ইউ। কিন্তু বিষয়টা হলো যে তার হাতে যখন এখন তথ্য মন্ত্রণালয়, উনি তারেক জিয়াকে কি এই বুদ্ধিটা দিতে পারেন না যে আমি কিন্তু সমালোচক মানে জার্নালিজমের পক্ষে, মুক্ত জার্নালিজমের পক্ষে, যারা অন্যায় করেছে, যারা খুন করেছে, একজন সাংবাদিক খুন করেছে, আমি ধরে নিলাম একজন সাংবাদিক খুন করেছে, তাহলে তাকে বিচারের আওতায় আনা হোক, ওনাকে বিনা বিচারে আটক করে রাখার তো কোনো কারণ নেই। হ্যাঁ, অতএব বিশ্ব গণমাধ্যম দিবসে আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে এই দাবি জানাচ্ছি যে এই মানুষগুলো এখনো জেলবন্দি, আমাদের সংবাদকর্মীরা, তারা কোনো ক্রাইমের সাথে যুক্ত নয়, অতএব তাদেরকে মুক্তি দেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শেখ জামাল, আমি একটু শুনতে চাচ্ছি যে এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো 2 মাস 2.5 মাসের মতো হলো, এই সময়ের মধ্যে সরকারের জায়গা থেকে যেগুলো বলা হচ্ছে, এবং আমাদেরও কোন কোন সাংবাদিকরা অনেকেই বলছেন যে না, অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে, একেবারেই আমি খুব নির্মোহভাবে একটু শুনতে চাচ্ছি, হাউসগুলোতে কি কোনো পরিবর্তন এসছে কিনা, খুব একটা যে হুমকি ধমকি এগুলো ইউনূস সরকারের সময়ের চেয়ে কিছুটা উন্নতি ঘটেছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি দেখছেন আপনারা? কিংবা প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, কিংবা সাংবাদিক ইউনিয়ন, বিএফইউ যে কার্যক্রমের ক্ষেত্রে কোনো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন দেখছেন কিনা? দেখুন, ইউনূস সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিস্থিতিটা সংবাদ মাধ্যম ভোগ করছে, যেটা হচ্ছে ইউনূসের প্রেস উইং এর এবং এই যে শফিকুল আলম, এদের হস্তক্ষেপটা যেভাবে মিডিয়ার উপরে ছিল, ওখান থেকে এখন পর্যন্ত কোনো উত্তরণটা কিংবা দেখছি না। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে যেটা হচ্ছে একটা পক্ষের নিউজ, সেটা হচ্ছে কি, আমি নাম ধরিয়ে বলে, জামাত এবং বিএনপির নিউজগুলো তারা দিচ্ছে। এইখানে বিশেষ করে আওয়ামী লীগ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের বলেন, কোনো ধরনের নিউজ দিতে তারা এখনো মানে ভয়ের ভিতরে থাকে, ভীতির ভিতরে থাকে। এই ধরনের নিউজগুলো সহজে দিতেছে না। যারা দিচ্ছে তারা মনে করেন যে ইনিয়ে বিনিয়ে এরকম কিছু করে দুই একটা নিউজ, যেটা না দিলেই নয়, এরকম করে আছে। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের নিউজগুলো, পত্রিকাগুলো দেখলে দেখা যায় যে নাই, খুঁজে পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, তাদের যে সেই ভয় ভীতি সেটা কাটে নাই। আর একটা জিনিস হচ্ছে যে সমস্ত গণমাধ্যম গুলোতে সেই যেভাবে দখল করে রেখেছে জামাত বিএনপি পন্থী সাংবাদিকরা, এবং যারা বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের যত সাংবাদিক যারা ছিল, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং সেই পরিস্থিতির কারণে কোনো নিউজ যাচ্ছে না সাধারণত মিডিয়ায় ওইভাবে করে। দুই একটা মিডিয়ায় মানে চেষ্টা করছে যে দেওয়ার জন্য, বিশেষ করে সাহসিকতার জায়গা থেকে কিছুটা কয়েকটা, যেমন বাংলা ট্রিবিউন, এরকম কয়েকটা অনলাইনেও এরকম দেওয়ার চেষ্টা করতেছে। বিডি নিউজও মোটামুটি একটু দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারপরে আপনি দেখুন যে জাতীয় প্রেস ক্লাবের যে কথাটা বলা হলো, জাতীয় প্রেস ক্লাবে বিএনপি জামাতপন্থীরা একটা ভাবে, তারা বিশেষ করে আওয়ামীপন্থী সাংবাদিকদের প্রশ্নে তারা এক, তাদের কোনো কোনো তাদের ভিতরে সবাই একতাবদ্ধ ভাবে যে এই সাংবাদিক যাদেরকে মানে গঠনতন্ত্র পরিপন্থী ভাবে যে 100 মেম্বারশিপ সদস্যপদ স্থগিত করেছে, তাদেরটা বহাল করছেন না। এবং দেখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল যে অংশটি, এই অফিসটি প্রায় 2 বছর ধরে তালাবদ্ধ করে রেখেছে, তারা সেটাও খুলে দিচ্ছে না। এবং ওই চত্বরে যারা যাচ্ছে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে, এবং যারা ওই সংগঠনের নেতা তাদেরকে বহিষ্কার করে তাদেরকে বলা হচ্ছে যে তারা এখানে বহিরাগত। তো এই যে চলমান যে ইউনূস সরকার যেটা করে গেছে, এরাও সেটা চলমান রেখেছে, এদের ভিতরে কোনো পরিবর্তন নাই। কিন্তু তথ্যমন্ত্রী ইদানিং বলার জন্য আজকেও শুনলাম যে সে বলেছে যারা নির্দোষ যারা আছে, তাহলে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, জামিন দিচ্ছে না। এতদিন ধরে হয়ে গেছে, দীর্ঘদিন ধরে যারা হত্যা মামলা আছে, তাদের একটা সামান্য কমন সেন্স থাকা দরকার যে হত্যা মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, এই সাংবাদিকরা তো হত্যা করতেই পারে না। এই সরকারের প্রধানমন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী বলেন, তারা সেই জায়গাটা তো নিঃসন্দেহে বিশ্বাস করে, এবং যে সাংবাদিকরা করতে পারে না, তারপরও তাদেরকে আটকে রাখা,
তার এর পিছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। আমি মনে করি তারা ইউনূস সরকার যে পথ তাদেরকে দেখিয়ে দিয়েছে তারা সেই পথেই হাঁটছে, এর কোনো ব্যত্যয় আমি দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ বেশ কিছু তথ্য একটু জানার জন্য। দস্তগীর জাহাঙ্গীর, আপনার কাছে আবার আসতে চাই। এই যে আন্তর্জাতিক মাত্র ৩-৪ দিন আগেও সিপিজেও উদ্বেগ প্রকাশ করলো আমাদের যে ৮ জন সাংবাদিক কারাবন্দী আছে। তো ইউনূস সরকারের সময়ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের মুক্তির জন্য চিঠি দিয়েছে, যোগাযোগ করেছে, নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এখন এই বিএনপি সরকারকেও প্রথমবারের মতো সিপিজে খুবই স্ট্রং ভাষায়, খুবই শক্ত ভাষায় কিন্তু তাদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছে। সেখানে উল্লেখ করে দিয়েছে যে কার কি ফিজিক্যাল অবস্থা, কার কি, এবং তার অনুসন্ধানের কথা বলেছে যে তারা ইন্টারনালি অনুসন্ধান করে দেখেছে যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু আপনি যুক্তরাষ্ট্রে থাকেন আর স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় কাজ করেন, আন্তর্জাতিক পর্যায় থেকে এমন প্রেসার ক্রিয়েট করার পরও ইউনূসের না হয় অনেক বেশি শক্তি ছিল, কিন্তু তারেক রহমান সরকারও কেন এদের এই চিঠিপত্র, এদের নিন্দা প্রতিবাদ আন্তর্জাতিক মহলের এগুলো কোনো পাত্তা দিচ্ছে না? আপনার পর্যবেক্ষণ কি, কি বলবেন, বিশ্লেষণই বা কি আপনার? আমি প্রথমেই বলবো যে পাত্তা দিচ্ছে না এই বিষয়টা নিয়ে অন্যভাবে উত্থাপন করব। পাত্তা না দেয়া, যেমন আপনি যখন একটি বিষয়কে ইতিমধ্যে জানবেন যে আমি এই ব্রিজের উপর পা দিলে এটা ভেঙে যেতে পারে, তাহলে আপনাকে পিছন থেকে যতই প্রেসার করো না কেন আপনি অন্য কিছু চিন্তা করবেন যে কিভাবে এখানে পা দেয়া না যায়। সিপিএজ এর কথা যেটা বলেছেন, আমরা দীর্ঘকালীন সময় ধরে, অন্ততপক্ষে আমার পক্ষ থেকে যখনই কোনো ধরনের সুযোগ হয়, এমনকি বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করে সিপিএজ এর কাছে আমরা চেষ্টা করেছি অন্ততপক্ষে যে সকল সাংবাদিকরা ইতিমধ্যে ডায়াবেটিক্স সহ বিভিন্ন রোগে আক্রান্ত, স্পেশালি আমি বলবো যে মোজাম্মেল বাবু কিন্তু খুবই অতিরিক্ত ভাবে অসুস্থ, সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি ওনার পারিবারিক ভাবেই জানি, ক্যান্সারের, এবং ওনার পারিবারিক ভাবেই ওনারা আমাকে খুব রিকোয়েস্ট করেন যে কোনো ক্রমেই যাতে অতিরিক্ত কিছু না বলা হয় কারো পক্ষ থেকে, বাট তারা বহু চেষ্টা করেও তাকে কারামুক্ত করতে পারেনি এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। শাকিল আহমেদ, ফারজানা রূপা, তাদের সন্তানকে এই দীর্ঘকালীন সময়ে একা থাকতে হচ্ছে যে কোনো ক্রাইমের সাথে তারা যুক্ত না হতে পেরেও। আমরা সাংবাদিকরা এই কথাটা বারবার বলি, ভাই আমরা আমেরিকাতে নির্বাচনের আগে নির্বাচনের পরে আমরা কিন্তু রাজনৈতিক দলকে এন্ডোর্স করি। রাজনৈতিক দল, আমি যদি বলি আমি ট্রাম্পের সাপোর্টারের অর্থ এই নয় যে আমাকে বাইডেন নিয়ে জেলে বন্দি করে রাখবে বিনা কারণে, এটা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ তো আর আমেরিকা হবে না। কিন্তু একটা কথা মনে রাখা খুবই দরকার, সেটা হলো যে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের যে ব্যবস্থা, যে বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ হিসাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলো, আওয়ামী লীগ, আমি এইভাবে বলবো, আওয়ামী লীগ যদি রাষ্ট্রকে খেপিয়ে তোলার ব্যবস্থাটা বন্ধ করতে পারত, তাহলে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া, নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া তারা পারতো না। সেখানে সরকারকে খেপিয়ে দেওয়ার চেয়ে রাষ্ট্রকে খেপিয়ে তোলার পরই, যেটা হলো সশস্ত্র বাহিনী যখন হস্তক্ষেপ করে, সেখানে এই সমস্যাগুলো দেখা যায়। অতএব সিপিজির কথা বলবো, স্টেট ডিপার্টমেন্টের কথা বলবো, কিন্তু আপনাদের কাছে ফিরে যাই, আপনাদের অতি প্রিয়জন মানুষ মাহফুজ আনাম, এই ব্যক্তিটি সম্বন্ধে আমি তিনটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলেই আমরা তুলনা করতে পারবো যে উনি কখন মুক্ত গণমাধ্যমের মতন কাজ করতে পেরেছিলেন। অন্তত 2016 সনে তিনি বলেছেন, ডিজিএফআই এর দেয়া ভিত্তিহীন খবর ডেইলি স্টারে ছাপার কথা স্বীকার করলেন মাহফুজ আনাম। এটা বাংলাদেশের সংবাদ 2016 সনে। আচ্ছা, 2024 সনের জুন মাসে এসে উনি বললেন, আমরা আইজিপি বেনজিরের কুকর্ম সম্পর্কে জানতাম কিন্তু ভয়ে প্রকাশ করিনি। আচ্ছা, তারপর এখন 2026 সনের আজকে মে মাসে এসে উনি বলছেন সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে ডেইলি স্টার। এখন আমি এই তিনটা কেন আনলাম? উনি কি আগের কথাগুলো তো শেখ হাসিনার আমলে বলছেন, তার জন্য তো ওনার কারা নির্যাতনের কোনো সম্ভাবনা দেখি নেই, হয়ই উনি। এখন উনি কেন বলছেন সে সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছিলাম? তাহলে এটা দুইটা বিষয় আনতে পারি। এক হলো ওনাকে গান পয়েন্টে বলা হচ্ছে যে তোমাকে বলতে হবে যে আমরা সব সত্যের পক্ষে ছিলাম,
অথবা উনি মিথ্যা বলছেন, যে উনি কখনোই সত্যের পক্ষে ছিলেন না। আগের কথাগুলো এটা প্রমাণিত হয় যে উনি সত্যের পক্ষে ছিলেন না কখনই। অতএব উনি, বিষয়টা হলো, আমাকে যদি বলা হয় যে আমাকে জোর করে করানো হয়েছে এবং সেটা তার সরকারের আমলেই বলার সুযোগ থাকে, তাহলে আপনি তো বলে দিচ্ছেন, আপনি তো মুক্ত আপনি মুক্ত বলার জন্য, আপনার এর জন্য কোনো জেল জরিমানা হয়নি। আজকে কিন্তু আপনি পারছেন না। এখন বিষয়টা হলো, ওয়াশিংটন ডিসি তে যে ন্যাশনাল প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের, আমাদের প্রেস ফ্রিডম একটি ক্লাব আছে, আমরা আলাদাভাবে এটা করি, সেখানে আমি সংযুক্ত। সেখানে প্রাক্তন একজন বিএনপি পন্থী সাংবাদিক সেটার সাথে যুক্ত ছিলেন, বা এখন আছেন কিনা জানি না। সেখানে বাংলাদেশের এই চিত্রগুলো আমি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি, যখনই আমাদের মিটিং হয়, সভা হয়, আড্ডা হয়, অনলাইন আড্ডা হয়, এবং তারা এই নামগুলো ইতিমধ্যে জানেন। প্রেস ক্লাবে মাঝে মধ্যে তাদের স্ক্রিনে পৃথিবীর কোন জায়গায় কোন ধরনের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, কারাবন্দী আছে, অনেকের আবার তার ছবির শেষে, নামের শেষে আবার দিনগুলো পর্যন্ত স্ক্রলিং করতে থাকে, কতদিন ধরে। সেখানে সেই চেষ্টা আমি করেছি, একবার সফল হয়েছে, প্রতিদিন হয়তো বা আবার সফল হব। এটা একটা বিষয়। স্টেট ডিপার্টমেন্টের এরা সকলেই ইতিমধ্যে জানে যে বাংলাদেশের কারা কারা নির্যাতিত। এখানে একটা আন্ত উপমহাদেশের একটা বিষয় রয়েছে, যেটাতে নির্ভরতার জায়গাটা ভারত যে কাজটুকু করছে ভারতের জন্য, আমেরিকা সরাসরি জয় লাভ করেছে সেখানে, আমি এইভাবে বলবো। অতএব তারা নির্ভেজাল ভাবে যতদিন পর্যন্ত তাদের কাজগুলো উদ্ধার করা যায়, ততদিন পর্যন্ত বাংলাদেশ সরকারকে তো তারা বলে রাখেনি তুমি ওদেরকে মুক্ত করে না দাও, এটা তাদের বলা না, এটা তাদের ইন্টারেস্ট না, এবং তারা সরাসরি এটা বলবেও না। তারা যেটা বলবে সেটা হলো যে আমরা তো বলছি যে তোমরা এই লোকগুলোকে মুক্ত না, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, সমালোচনার অধিকার সকলেরই আছে, এটা তারা বলে, এবং বাংলাদেশ সহ সবাই এটাকে রেসপেক্ট করবে, সেটাই বলে। এবং সিপিজির কথা উল্লেখ করেছেন তারা, আজকে নয়, আরো দুইবার, এমনকি ডক্টর ইউনূস সরকারের সময়ে তারা চিঠি পাঠিয়েছেন যে গণমাধ্যমকে আপনি ওয়াশিংটন, নিউ ইয়র্ক সিটিতে এসে বলে গেছেন যে আমার বিরুদ্ধে সমালোচনা করা, সবাই উন্মুক্ত সমালোচনা করতে পারবে, আপনার এখানেই ওরা কারাবন্দী। অতএব এখন কেন তারা কথা শুনছে না? বিষয়টা যদি হতো এরকম যে তুমি যদি তাদেরকে মুক্তি না দাও তাহলে আমরা স্যাংশন নেব, আমরা এই করব, এটা এই পর্যায়ে নাই। এর একটা কারণ আছে, এই পর্যায়ে নেই এই কারণে যে বর্তমান যে সরকার, তারেক জিয়ার যে সরকার, তিনি আসলে নির্বাচিত সরকার নয়, আসলেই নির্বাচিত সরকার না। কারণ নির্বাচিত হওয়ার জন্য অন্তত পক্ষে অবাধ নির্বাচন হওয়া উচিত, সুষ্ঠুতা পরে আসে। অবাধের কথাটা হলো আমি দস্তগীর সহ সবাই অবাধে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অবাধ, আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়, আইন দ্বারা বাধাগ্রস্ত নয়, সেইটা বাইরে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। পৃথিবীর সকল দেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা দুইটা পক্ষ, কি, একটা হলো রাজনৈতিক দল, আরেকটা হলো নিরপেক্ষ। এর বাইরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে না। সকলে আসে একটা রাজনৈতিক ম্যানিফেস্টো নিয়ে, আরেক দল আসে নিরপেক্ষ নিয়ে। তাদেরকে অনেকে পৃথিবীতে বলেনি আমি লিবারাল ডেমোক্রেট, অমুক ডেমোক্রেট, তাদের বা বাম, চরম বাম, তাদের রাজনৈতিক দল নাই, তারা নিজের আইডিওলজি নিয়ে আসতে চায়। অতএব বাংলাদেশের নির্বাচন এবং বিশ্ব গণমাধ্যমের এই দিন এই কথাটা আমাদের মৌলিক স্বাধীনতার, মৌলিক যে কথা বলার অধিকার, এটার সাথে সংযুক্ত, মানবাধিকারের সংযুক্ত। এই জন্য আপনার প্রশ্নের আমি এত লম্বা করে বলছি, আমি এটাতে ইন্টারেস্ট ফিল করি এইভাবে বলার জন্য। সেই বিষয়টা হলো যে বাংলাদেশের নির্বাচনকে আমরা তুলনা করব 14, 18, 24 এবং যে নির্বাচন তথাকথিত 12ই ফেব্রুয়ারির নির্বাচন। আচ্ছা, আমরা যদি দেখি 18ই 14 নির্বাচনে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণে নিষেধ ছিল না, 18তে ছিল না, 24-এ ছিল না, ইয়াতে ছিল, যেটা হলো 26-এ হলো 12ই নিষেধ ছিল, ইয়েস। আচ্ছা, এটার সাথে তুলনা করে আমরা যদি পিছনে ফিরে গিয়ে বলি জামায়াতে ইসলাম কি তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি? স্টপ হিয়ার। জামায়াতে ইসলামী সংগঠন হিসাবে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছিল না। বাংলাদেশের
নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুসারে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো ম্যানিফেস্টো বা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যদি কেউ যুক্ত থাকে, সেটা যদি চেঞ্জ না করে, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জামাত ইচ্ছা করলেই বলতে পারতো যে আমরা এই দেশের বিরোধিতা করেছিলাম, এটা উঠিয়ে ফেলো, আমরা বাংলাদেশকে মানি, অতএব সেখানে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারতো। তারা ইচ্ছা করেই, যেহেতু তারা বাংলাদেশ বিরোধী শক্তি, এবং আমি মাইকেল রুবিনের, আমেরিকান স্কলার মাইকেল রুবিনের ভাষায় বলি, উনি গত নির্বাচনের আগে দুইবার, একবার কংগ্রেসের ইয়াতে কমিটির মিটিং এ এবং আমাদের সেমিনারে, আইএসডির সেমিনারে উনি বলেছেন ন্যাশনাল প্রেস ক্লাবে, যে বাংলাদেশের যে টেররিস্ট অর্গানাইজেশন হলো জামায়াতে ইসলামী, এবং তারা ক্ষমতা দখল করতে চায় আমাদের উপর ভর করে, মানে আমেরিকার উপর ভর করে, এবং এই স্বপ্ন তারা দেখেছিল, এবং তার জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করিয়েছিলেন। অতএব যেই আলোচনায় আসি যে মুক্ত গণমাধ্যম, মুক্ত বিষয়টা আসলে নির্বাচন হতে হবে অবাধ। অতএব এই নির্বাচনটা অবাধ ছিল না। এই নির্বাচনে একটি সুনির্দিষ্ট দল, যেই দলের কোনো ভাবে এই পৃথিবীতে এই দলটি কোনো ক্যান্টনমেন্ট থেকে ঘোষিত দল নয়, এই দলটি জনমানবের উৎপত্তি স্থল থেকে মানুষের অধিকারের কথা বলতে গিয়েই এই দলের উৎপত্তি, এবং বাংলাদেশের উৎপত্তির সাথে, বাংলাদেশের জন্মের সাথে, যেই দেশের আজকে কেউ প্রধানমন্ত্রী হতে চায়, স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায়, যেই দেশকে তারা মেটিকুলাসলি ডিজাইন করে দখল করে ক্ষমতা নিতে চায় বা নেয়, সেই দেশের জন্য যেই দলটি কাজ করলো তাকে নিষিদ্ধ করার কি কারণ থাকতে পারে? বিচারবিহীন নিষিদ্ধ তো হবে না, এবং বিচারের জন্য তো ওই ধারাগুলো প্রয়োগ করতে হবে, যেই ধারাগুলোর হতে একটা রাষ্ট্রের, একটা সংগঠনকে আপনি এইভাবে নির্বাচন বা নিষিদ্ধ ঘোষণা করার আগে দেখাতে হবে যে তারা রাষ্ট্রের কি কি আইন লঙ্ঘন করেছে। এখন দেখা যাচ্ছে লুঙ্গির নিচে বসে তাদের নামে অনেকে খুন করেছে, তারা আবার এনসিপি নামক একটি পার্টি গঠন করলো এবং শিবিরে ফেরত গেল। তাহলে তাদেরকে ধরছেন না কেন? তারাই তো ছাত্রলীগের নামে এই কাজগুলো করলেন। অতএব গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করতে হলে আমাদেরকে একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই অবাধ নির্বাচনটা গত ফেব্রুয়ারিতে হয়নি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের এই সরকার নির্বাচিত সরকার নয়। এই জন্য তারা ভয় পাচ্ছে যে আমরা যদি কাজ করি আর ওরা যদি আমাদের বিরুদ্ধে লেখা শুরু করে, তাহলে আমরা পড়ে যাব। আমাদের তো তেমন শক্তিশালী নয়। কেন জানি আবারও আসবো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি আপনাদেরকে আপনারা দুজন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, দস্তগীর জাহাঙ্গীর যে বিষয়টি তুলে ধরলেন যে এটি শুধুমাত্র আজকের দিনের জন্যই, যে সেটি নয়, এই সরকার যে আওয়ামী লীগের উপরে যা করছে সেইটার প্রভাব, কারণ যারা এখন কারাবন্দী আছে তাদের বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো এবং তাদের সঙ্গে আওয়ামী লীগকে সম্পৃক্ত করা হয়েছে, এবং এই ধারাবাহিকতায় এখন যে অবস্থা চলছে সেটি আগে ডক্টর ইউনূসের সময় যা চলছে তারই একটা এক্সটেনশন হিসেবে গণমাধ্যমের উপরেও চলছে। একই কথা শেখ জামাল তার মুখ থেকেও তিনি বললেন। আশা করি আপনারা পুরো পরিস্থিতি বুঝতে পারছেন যে, এবং সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটলো, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, তিনি টাইমস অফ বাংলাদেশের কিছুদিন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, আমার সাবেক সহকর্মী নজরুল ইসলাম মিঠুকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। কি কারণ পুলিশ জানে না, গোয়েন্দা সংস্থা জানে না, শুধু তাকে যেতে দেওয়া হয়নি। এই পরিস্থিতির মধ্যে গণমাধ্যম কতটা মুক্ত, গণমাধ্যম কর্মীরা কতটা মুক্ত, কতটা নিরাপদ, নাকি জীবন সংশয়ে আছে শেখ জামালের মতো, সেই প্রশ্নটি এখন সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে।